আমাদের কাছে অনেক পেশেন্টই আসেন যাদের মনে হয় আগে থেকে একটু প্রিপারেশন নিতে পারলে অনেক গাইনোকোলজিক্যাল সমস্যাই এড়িয়ে যাওয়া যেত। তাই 40-এর পরে 1 ডজন গাইনোকোলজিক্যাল প্রবলেমের ব্যাপারে আগাম সমাধান রইল এখানে। আজকের লেখাটি লম্বা এবং কাজে লাগার মতো প্র্যাকটিক্যাল তথ্যে ভরপুর, সুতরাং হাতে কাগজ পেন্সিল আর চা নিয়ে বসে পড়ুন। শরীর থাকলেই তার মেনটেন্যান্স থাকে, আর মেনটেন্যান্সের জন্য চাই কিছু প্রিপারেশন। কথায় বলে লাইফ বিগিনস অ্যাট 40। এই বয়সে অনেক কিছু চেঞ্জও হয়। আপনি আরও বেশি প্রাণোচ্ছল হয়ে ওঠেন, জীবনের অগ্রাধিকারগুলোকে স্পষ্ট করে চিনতে শেখেন। অফিসে, পারিবারিক জীবনে নিজের গণ্ডিতে আরও বিখ্যাত হয়ে উঠতে শুরু করেছেন তখন আপনি। পুরনো স্কুলের বন্ধু আর হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে হঠাৎ করে দেখা হয়ে যেতে শুরু করেছে। জীবনে অনেক কিছু পাল্টানোর সাথে সাথে গাইনোকোলজিক্যাল অ্যাপ্রোচেও চেঞ্জ আনতে হয় এই বয়সে বেশ কিছু। প্রথমে ওভারিয়ান সিস্ট। এই বয়সে যে ধরনের ওভারিয়ান সিস্ট দেখা যায় সেই সিস্টের ভেতরে কি আছে সেটা দেখা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। মনে রাখুন, সিস্ট দেখতে হলে ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড বা টিভিএসের জুড়ি নেই। যদি উপায় থাকে তাহলে এই পদ্ধতিতে আল্ট্রাসাউন্ড করান। পেটের ওপর দিয়ে আল্ট্রাসাউন্ড করলে ততটা ইনফরমেশন আসে না। সন্দেহ থাকলে ডাক্তারবাবুর কাছে আবারও ফিরে যান এবং প্রয়োজন মতো এমআরআই বা সিটি স্ক্যান করে সিস্ট কীরকমভাবে ট্রিটমেন্ট হবে সেটার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিন। সব সিস্টের অপারেশন দরকার হয় না। কার অপারেশন দরকার হবে বা হবে না সেগুলো কিছু আন্তর্জাতিক নিয়মের উপর নির্ভর করে। এই নিয়মগুলো তৈরি করা হয়েছে পেশেন্টের স্বার্থ সুরক্ষিত রাখার জন্যই। নেক্সট, ব্লিডিংয়ের প্রবলেম। 40-এর পরে ব্লিডিংয়ের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো একটু অন্যরকমভাবে দেখা হয়, তার ট্রিটমেন্টও আলাদা। 40-এর আগে যখন ব্লিডিংয়ের প্রবলেম হয় সেই সমস্যাগুলোতে সিমটম কন্ট্রোল করা বেশি গুরুত্বপূর্ণ। জীবনের প্রথম দিকে ওষুধপত্র দিয়ে সিমটম কন্ট্রোল হয়ে গেলেই যেন অনেকটা নিশ্চিন্ত। কিন্তু 40-এর পরে দাবার চালটা উল্টে যায়। সেখানে সিমটম কন্ট্রোলের আগে অগ্রাধিকার পায় তার কারণ খুঁজে পাওয়াটা, মানে ব্লিডিং কেন হচ্ছে তার কারণ খুঁজে পাওয়াটা। তাই আল্ট্রাসাউন্ড রিপোর্টে সেরকম কোনো অ্যাবনর্মালিটি ধরা না পড়লেও যে ব্লিডিং ইরেগুলার বা যে ব্লিডিংয়ে অ্যানিমিয়া তৈরি হয়ে যাচ্ছে সেই ব্লিডিংয়ে ইউট্রাসের ভেতরে ক্যামেরা দিয়ে ঢুকে হিস্টেরোস্কোপি করে দেখে নেওয়া দরকার যে ইউট্রাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়ামে কোনো সমস্যা হচ্ছে কিনা। হিস্টেরোস্কোপি ডে কেয়ার প্রসিজিওর, মানে সকালে এসে বিকেলেই বাড়ি চলে যাওয়া যেতে পারে। কিন্তু অনেক মহিলাই ইন্স্যুরেন্স টাকা দেবে না এই ভয়ে আবারও বাড়ির লোককে অসুবিধা ফেলবো এই সমস্ত সমস্যার আশঙ্কায় হিস্টেরোস্কোপি না করে দিনের পর দিন ওষুধ খেয়ে সিমটম চাপা দেওয়ার চেষ্টা করেন। হিস্টেরোস্কোপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিকিৎসার সঠিক দিক নির্ণয়ে সাহায্য করে। যদিও ভারতবর্ষের অনেক ইন্স্যুরেন্স কোম্পানি হিস্টেরোস্কোপিকে ইনভেস্টিগেশন বলে গণ্য করে পেশেন্টকে টাকা দেন না, তবে ইন্স্যুরেন্স দিক বা না দিক আপনার শরীর আপনার নিজের, তাই সঠিক পদক্ষেপ নিতে পিছপা হবেন না। 40 বছর পরে ইউট্রাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়ামে পলিপ, হাইপারপ্লেশিয়া বা আরও নানা রকম সমস্যা হওয়ার চান্স বেড়ে যায়। হাইপারপ্লেশিয়া কি সেই নিয়ে আমাদের ভিডিও রয়েছে, তার লিঙ্ক রইল নিচের ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক দিয়ে দেবো, পড়ে নিতে পারেন। যাই হোক, এই সমস্ত সমস্যা আগে ধরা পড়লে তার চিকিৎসা অনেকটাই সহজ। 40-এর পরে হিস্টেরেক্টমি। যদি অ্যাবনর্মাল ব্লিডিংয়ের কারণে 40-এর পরেই হিস্টেরেক্টমি করতে হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে হিস্টেরেক্টমি করার আগে ইউট্রাসের ভেতরের লাইনিং মাইক্রোস্কোপের নিচে চেক করে নিন। এটা না করে সরাসরি হিস্টেরেক্টমি করলে বেশ কিছু সংখ্যক মহিলাকে আবারও দ্বিতীয় অপারেশন করতে হয় অসম্পূর্ণ হিস্টেরেক্টমি অপারেশনকে সম্পূর্ণ করার জন্য। অসম্পূর্ণ হিস্টেরেক্টমি অপারেশন কিন্তু এরকম নয় যে ইউট্রাস পুরোটা বার হয়নি, এই ভিত্তিটা আরও জটিল। একান্তই যদি ইউট্রাস অপারেশন করে বাদ দেওয়ার আগে ভেতরের লাইনিং পরীক্ষা করা সম্ভব না হয় তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে খোলাখুলি কথা বলুন। সেক্ষেত্রে আপনার হিস্টেরেক্টমি অপারেশনের সময় বেশ কিছু বাড়তি স্টেপ নিতে হতে পারে। 40-এর পরে ওজন কন্ট্রোল। 40-এর পরে আমাদের শরীরের এনার্জি খরচ যায় কমে, মানে মেটাবলিজমের হার অনেক ধীর হয়ে যায়, ওজন বাড়তে থাকে তাড়াতাড়ি। আর এই সময়ে আপনার ব্যস্ততা বেড়ে গিয়েছে, কিছুতেই আপনি সময় পাচ্ছেন না, স্বাস্থ্য তাই হতে থাকে অবহেলিত। তাই আগে থেকে শুরু না করে থাকলে এই বয়সে নিয়মিত এক্সারসাইজ শুরু করুন। খাবার একদম পরিমিত, বেশ নজর দিন। এই নিয়ে আমাদের প্রচুর ভিডিও রয়েছে, তার লিঙ্ক নিচে দিয়ে দেব, দেখে নিতে পারেন। এখনও যদি চিনি বর্জন না করে থাকেন তাহলে আপনার নিজের জন্মদিন আর যীশু খ্রিস্টের জন্মদিন ছাড়া কেক, মিষ্টি খাওয়া বন্ধ করে দিন। চিনি মানুষের স্বাস্থ্যের জন্য যে কতখানি ক্ষতিকারক সে ব্যাপারে আমাদের লেখার লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ,
প্রথম ব্যায়াম করেও যদি ওজন না কমতে চায় তাহলেও হতাশ হবেন না। অনেক সময় দুটো বছর কেটে যায় ওজন কমা শুরু হতেই। 40-এর পরে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ। সার্ভাইকাল ক্যান্সার নিয়ে মহিলাদের পার্টিতে কোনো আলোচনা না হলেও প্রতি ঘন্টায় শুধু ভারতবর্ষে 8 জন মহিলা প্রাণ হারাচ্ছেন। অথচ সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের উপায়গুলো আবিষ্কার হয়ে বসে রয়েছে বেশ কয়েক দশক আগেই। কিন্তু জনসচেতনতার অভাবে হঠাৎ করে সমস্যা চলে আসছে অনেকের জীবনে। আর নয়, পত্রপত্রিকায় যদি প্যাপস্মিয়ার নিয়ে জেনে না থাকেন তাহলে জেনে নিন, আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে প্যাপস্মিয়ার নিয়ে ঝুড়ি ইনফরমেশন রইল, দেখে নেবেন। প্যাপস্মিয়ার আর কিছুই নয়, সার্ভিক্সের উপর থেকে ভাসমান কোষগুলো তুলে মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করা। প্যাপস্মিয়ার করতেও খরচ বেশি নয়, সময়ও লাগে না, আর অফিসের লাঞ্চ টাইমে প্যাপস্মিয়ার করে আবারও অফিসে চলে আসতে পারেন সেই দিনই নির্দ্বিধায়। সার্ভাইকাল ক্যান্সার এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি ইংল্যান্ড বা আমেরিকার মতো দেশে থাকেন তাহলে প্রতি 3 বছর অন্তর আপনার বাড়িতে চিঠি পাঠানো হয় প্যাপস্মিয়ার করানোর কথা মনে করানোর জন্য। আমাদের 100 কোটির দেশে এই ধরনের কোনো সিস্টেম নেই, তবু আপনি সচেতন হন। আজকাল অল্প বয়সীদের জন্য এইচপিভি বলে এক ভাইরাসের ভ্যাকসিন বেরিয়েছে যা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। অনেকে 40-এর পরেও এইচপিভি ভ্যাকসিন নেন, আপত্তি নেই, কিন্তু মনে রাখুন এখনও যে আন্তর্জাতিক গাইডলাইন তাতে বলা হচ্ছে এইচপিভি ভ্যাকসিন নিলেও নিয়মিত প্যাপস্মিয়ার করানো বাধ্যতামূলক। এরপর 40-এর পরে ম্যামোগ্রাফি। শুনতে খারাপ লাগলেও প্রতি 8 জন মহিলার মধ্যে 1 জন মহিলার ব্রেস্ট ক্যান্সার হয়। অথচ ভয় না পেয়ে সতর্ক হলে তার চিকিৎসা থাকে হাতের কাছেই, আর একদম প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসা পুরোপুরি নিরাময়। সতর্ক হবেন কি করে? প্রতি মাসে একবার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করুন, আর বছরে একবার ম্যামোগ্রাফি। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন 12 বয়স থেকে শুরু করে সব মহিলার সারা জীবন করা দরকার। প্রতি মাসে নিজের ব্রেস্ট নিজেই এক্সামিনেশন করতে হয়, সাথে আর্মপিট বা বগলের জায়গাটা। কিন্তু কি করবেন বলুন, মনেই থাকে না, তাই কর্মব্যস্ত মহিলারা একে ঠাট্টা করে বলেন পে ডে এক্সামিনেশন। যেদিন ওনারা মাইনে পেলেন সেই দিন রাত্রে এসে ওনারা এই টেস্ট করেন, ব্যাস, আর ভুলবেন না। সম্পূর্ণ বিনা পয়সায় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কিভাবে করবেন তার লিঙ্ক দেওয়া রইল নিচে। বছরে একবার করুন ম্যামোগ্রাফি। এক্সরে ম্যামোগ্রাফির খরচ কম আর হয়ে যায় তাড়াতাড়ি। ব্রেস্টে সাময়িক চাপ আর অস্বস্তিও লাগতে পারে একটু বেশি, তাই যদি এক্সরে ম্যামোগ্রাফি করতে ইচ্ছে না হয় তাহলে করে নিতে পারেন আল্ট্রাসাউন্ড ম্যামোগ্রাফি। এটা যেহেতু স্ক্রিনিং টেস্ট তাই এটা করতে কোনো ল্যাবরেটরির প্রেসক্রিপশন চাওয়ার কথা নয়। আমি আল্ট্রাসাউন্ড ম্যামোগ্রাফি চাই এ কথা বললেই ল্যাবরেটরি আপনাকে বন্দোবস্ত করে দেবে ম্যামোগ্রাফি করার। এতে সম্পূর্ণ পেইনলেস পদ্ধতিতে দুপাশের ব্রেস্ট এবং আর্মপিটগুলো পরীক্ষা করে নেওয়া হয় আল্ট্রাসাউন্ড স্ক্যান দিয়ে। বছরে একবারই পরীক্ষা করতে যান বাড়ির সবাই মিলে, আর ফেরার পথে আইসক্রিম খেতে খেতে বাড়িতে আসুন। 40-এর পরে পেটের সমস্যা ইম্পর্টেন্ট। পেটের সমস্যা কার না হয়? 2 সপ্তাহের বেশি ক্রমাগত পেট ফুলে থাকা, খেতে ইচ্ছে করছে না, পেটে মাঝে মাঝে ব্যথা হচ্ছে, বা নিচু হতে গেলে পেটে খুব চাপ লাগছে বা গ্যাস হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো হতে থাকলে নিদেন পক্ষে হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করান প্লিজ। এটাকে শুধু গ্যাস বলে উড়িয়ে দেবেন না। গাইনোকোলজিক্যাল জটিল কিছু ওভারির সমস্যার বহিঃপ্রকাশ হয় এই ধরনের গ্যাস জাতীয় সিমটম দিয়ে, যাকে গ্যাস বলে উপেক্ষা করেন অনেকেই। গাইনোকোলজিক্যাল কোনো সিমটমই হয় না এই জটিল সমস্যাগুলোতে। মেনোপজের শঙ্কা। মেনোপজ সবার জীবনে একবার না একবার আসবেই। একদিন পিরিয়ড বন্ধ হয়ে যায় প্রতিটি মহিলার। সাধারণত আপনার মায়ের বা মাসিদের যে বয়সে পিরিয়ড বন্ধ হয়েছে সেই বয়সে আপনারও পিরিয়ড বন্ধ হবে। একে বলা হয় মেনোপজ। অনেকেই ভয় থাকেন মেনোপজে এই অসুবিধা হবে, সেই অসুবিধা হবে, সেক্সুয়াল লাইফের একদম দফারফা হয়ে যাবে। সবই গুজব। মেনোপজের পরে আরও যাতে ভালোভাবে থাকতে পারেন তাতে এই ব্যাপারে আপনার আরও বেশ ভালোভাবে জানতে হবে। আধুনিক মহিলারা জীবনযাপনের প্রায় অর্ধেক সময় অতিবাহিত করেন মেনোপজের পরেই। মেনোপজ নিয়ে আমাদের মাস্টার ক্লাসের লিঙ্ক আর খানপাচেক ভিডিওর লিঙ্ক নিচে রইল। আশা করব এই ভিডিওগুলো দেখলে গুজব বাদ দিয়ে বিজ্ঞানসম্মত তথ্যগুলো আপনার সামনে চলে আসবে। এরপর মেনোপজের পরে এই চারটি। যেহেতু মেনোপজে ইস্ট্রোজেন হরমোনের অভাব হতে থাকে তাই 1990 থেকে 2010 সালের মধ্যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল। আজকাল এর নানা রকম সুবিধা অসুবিধে সামনে আসার পরে অনেক মহিলাই আর এগুলো নিতে চট করে রাজি হচ্ছেন না। যাই হোক,
নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু মনে রাখবেন শরীরে যদি ইউট্রাস থেকে থাকে, মানে যাদের হিস্টেরেক্টমি হয়নি, তাদের শুধুমাত্র ইস্ট্রোজেন দিয়ে এই চারটি দিলে ইস্ট্রোজেন ইউটেরাস, ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সার করার সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে দেয়। এ ব্যাপারে নিজে পড়াশোনা করুন। পরে হাড়ের যত্ন, যথেষ্ট এক্সারসাইজ, ক্যালসিয়াম জাতীয় খাবার, রেগুলার গায়ে রোদ লাগানো, এসব না হলে 40 বছরের থেকে শরীরের হাড়ের ঘনত্ব কমতে শুরু করবে মারাত্মকভাবে। তবে ভয় নয়, এই সমস্যা এড়িয়ে যাওয়ার সুনির্দিষ্ট কিছু রেকমেন্ডেশন রয়েছে। আমাদের হাড় ভালো রাখার ভিডিওতে একসাথে সেসব আলোচনা করেছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তবে এই ব্যাপারে যথেষ্ট মনোযোগী হওয়া অত্যন্ত প্রয়োজন। 40-এর পরে মনের খেয়াল, আগেই বলেছি এই সময় মহিলারা তাদের সামাজিক, পারিবারিক এবং কর্মক্ষেত্রে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে থাকেন, নিজের দিকে যেন নজর দেওয়ার সময়ই থাকে না। এই সময় সামান্য সমস্যার ছদ্মবেশে আসে নানা জটিল মানসিক এবং পারিবারিক সমস্যার অঙ্কুর। এই সিমটমগুলোর আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকে গুরুতর মানসিক অবসাদ। পারিবারিক ক্ষেত্রেও নানা রকম স্ট্রেস তৈরি হয়। ছেলে মেয়ের ভবিষ্যৎ, হাজব্যান্ডের চাকরিস্থলে ওঠানামা শুরু হয় এই বয়স থেকেই। নিজের আর্থিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির সাথে লড়াইও শুরু হয় এই সময় থেকেই। এই কারণে অনেকেই জীবনের উপর আশা হারিয়ে ফেলতে শুরু করতে থাকেন। জীবনের শুরুর দিকে অনেকেই এক্সারসাইজের মধ্যে থাকলেও এই বয়সে আস্তে আস্তে মনে হয় অনেক তো হলো, এবার একটু আয়েশ করি। আর এখান থেকে শুরু হয় নানা ধরনের সমস্যা, যার মধ্যে রয়েছে নানা রকম গাইনোকোলজিক্যাল সমস্যাও। এই ধরনের কোনো মনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে সাহায্য নিন, দরকার হলে কাউন্সেলিং করান বা মনের ডাক্তারবাবুর কাছে দেখিয়ে নিন, ভয়ের কিচ্ছু নেই। 40-এর পরে হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স করা না থাকে তাহলে 40 বছরের জন্মদিনে আপনাকে নিজেকেই উপহার দিন হেলথ ইন্স্যুরেন্স। আজকাল ভালো কোয়ালিটির চিকিৎসা ভালো ইন্স্যুরেন্স ছাড়া সামলানো সত্যিই মুশকিল। নিজের অফিসে ইন্স্যুরেন্স থাকলেও জেনে নিন সেই ইন্স্যুরেন্স আপনার রিটায়ারমেন্টের পরেও চালু থাকবে তো। স্বাস্থ্যখাতে খরচ কিন্তু শুরু হয় 60-এর পর থেকেই বেশিরভাগ। যদি তা না থাকে তাহলে অতি অবশ্যই আলাদা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিন। তার কারণ রিটায়ারমেন্টের পরে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আর ইন্স্যুরেন্স নতুন করে স্টার্ট করতে রাজি হন না। ইন্স্যুরেন্স নেওয়ার সময় যথেষ্ট রিসার্চ করুন, দরকার হলে কাছের হাসপাতালগুলোতে গিয়ে জিজ্ঞাসা করে আসুন যে কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানি প্যাকেজের বাইরে ইন্স্যুরেন্সের ক্লেম সেটেল করতে পারে। এই ধরনের ওপেন ইন্স্যুরেন্স পলিসিগুলোর প্রিমিয়াম অপেক্ষাকৃত বেশি, কিন্তু জটিল সমস্যায় কাজেও দেয় অনেক বেশি। প্যাকেজে ট্রিটমেন্ট করালে ডাক্তার, অত্যাধুনিক চিকিৎসা, পছন্দ মতো ওষুধ, এসব কিছুই আপনি নিজের চয়েস মতো করতে পারবেন না। তাই বিনিয়োগ করুন সঠিক ইন্স্যুরেন্সে। আর হ্যাঁ, সব থেকে বড় বিনিয়োগ বোধহয় রেগুলার এক্সারসাইজ, খাদ্যাভ্যাস এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, তাই সেগুলোও ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, শিগগিরই দেখা হবে, নমস্কার।